এইখান থেকে একদম এই সিকাম পর্যন্ত এই টোটাল যে এলাকাটা, এই এলাকাটার নাম নাড়িভুঁড়ি। নাড়িভুঁড়ির ভালো নাম আন্ত্রিক। আন্ত্রিক মানে ইন্টেস্টাইন বা অন্ত্র। এর দৈর্ঘ্যটা হচ্ছে 6 থেকে 7 মিটার। যেহেতু এর দৈর্ঘ্য অনেক লম্বা, তারপরেও এটাকে কেন ক্ষুদ্রান্ত্র বলল? উত্তর হবে ভাইয়া, এর নলাকার যে ব্যাস সেটা ছোট, আর বৃহদন্ত্রের দেখেন বড় বড় নল, তাই এটার নাম বৃহদন্ত্র। কিন্তু লম্বায় কিন্তু সে ক্ষুদ্র, তারপরেও তার নাম বৃহদন্ত্র। তাহলে আমরা আজকের পড়াটা হচ্ছে ক্ষুদ্রান্ত, যেখানে পরিপাক হবে কিভাবে, তাহলে সে অংশটুকু আমার আগে জানতে হবে। দেখো, 3 অংশে আমরা স্ফিংটার পাবো। স্ফিংটার মানে পেশির বেড়ি। তোমাদের কিন্তু এর আগে আমি পেশির বেড়ির সম্পর্কে শেখাইছি। 3 জায়গায় আমাদের দেহে স্ফিংটার পাওয়া যায়, 3 জায়গায়। পুরো দেহকে খুঁজলে দেখবা যেরকম গোলাকার 3টা পেশির বেড়ি থাকে। এর ভিতর দিয়ে যখন কোনো খাদ্য যাবে কি যাবে না, তা এই গোলাকার বৃত্তটা নির্ধারণ করে, বা ওই জায়গার পেশিগুলো সংকুচিত করে রাখে। যেই মনে করো কাজ শেষ হয়ে যাবে, তখনই ওই গোলাকার বৃত্তাকার পেশিটা খুলে যাবে, খুলে গিয়ে খাদ্যটা চলাচল নিয়ন্ত্রণ করবে। তো এই ধরনের 3টা পেশির বলয় থাকে বা স্ফিংটার থাকে। সেই স্ফিংটার সর্বপ্রথম থাকে হচ্ছে এই কার্ডিয়াক অংশে। তাহলে কার্ডিয়াক স্ফিংটার এটার নাম। 2 নম্বর দেখো, এইখানে একটা স্ফিংটার থাকবে, যেটার নাম হচ্ছে পাইলোরিক স্ফিংটার। মানে পাকস্থলীর স্ফিংটারকে বলবো পাইলোরিক। পাইলোরিক বলতে বোঝায় পাকস্থলীর গেট, এটাকে বলে পাকস্থলীর গেট। তাহলে 2 জায়গায় পেয়ে গেলাম। আর এক জায়গায় থাকে, কোন জায়গায় জানো? এই যে ইলিয়াম, ইলিওকোলিক স্ফিংটার, এটাকে বলা ইলিওকোলিক স্ফিংটার। তাহলে আমরা 3 জায়গায় স্ফিংটার পাবো। আর এটা বলা পাইলোরিক স্ফিংটার, আর এইটাকে বলবো কার্ডিয়াক স্ফিংটার। 3 জায়গায় স্ফিংটারের কাজগুলো হচ্ছে খাদ্য চলাচল নিয়ন্ত্রণ করা। তাহলে তোমাকে যদি কোশ্চেন করি যে কয়টা আমরা স্ফিংটার পাই, উত্তর হবে 3 জায়গায়। স্ফিংটার শব্দের অর্থ কি? সংকোচন প্রসারণক্ষম পেশির বেড়ি, যেটি খাদ্য চলাচল নিয়ন্ত্রণ করে। 3 জায়গায়। এখন এইখানের এই যে নাড়িভুঁড়িগুলো পেঁচানো, এই নাড়িভুঁড়িকে 3 ভাগে ভাগ করা হয়। উত্তর হবে 3 ভাগে। কি কি? ডি, জে, ই। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ডিজেই ইলিয়াম, ডিজেই ডিউডেনাম, এটা মনে রাখতে হবে। ডিতে ডিউডেনাম, জিতে জেজুনাম, ইতে ইলিয়াম। তাহলে ডিজে ইলিয়াস, এভাবে মনে রাখতে পারো। 3টে অংশ থাকে। তার থেকে সবচেয়ে বড় মাঝখানের অংশ যেটা নাম হচ্ছে জেজুনাম। জেজুনাম হচ্ছে 2.5 মিটার লম্বা। টোটাল তো দৈর্ঘ্য 6 থেকে 7, আমি আগে বলেছি। তার ভিতরে 2.5 মিটার কেবল জেজুনাম লম্বা। তাহলে আমি যদি বলি 3টে অংশের ভিতরে সবচেয়ে লম্বাকে, উত্তর হয় মাঝের অংশটা, অর্থাৎ সেটা 2.5 মিটার লম্বা। টোটাল দৈর্ঘ্য কত? 6 থেকে 7। তার ভিতরে মিডল প্রান্তে যে অবস্থান করে সেই কেবল 2.5 মিটার লম্বা। আর এই যে ডিউডেনাম, এই যে সি আকৃতির, আমি কালারটা চেঞ্জ করে দিই, এই যে সি আকৃতির যে অংশটা, এটা হবে 25 থেকে 26 মিটার লম্বা। আমি মুখে বলছি, আমি পড়াই দেবো, এগুলো সব বইতে লেখা আছে, দেখো। আর লাস্টের অংশটা দেখো, সেটা হচ্ছে তোমার ইলিয়াম। ইলিয়াম হচ্ছে এই টোটাল দৈর্ঘ্যের 3 ভাগের 5 ভাগের 3 ভাগ অংশ দূরত্ব অবস্থান করতেছে। এখন জেজুনামের নাম কেন জেজুনাম? ডিউডেনামের নাম কেন ডিউডেনাম? ডিউডেনাম শব্দের অর্থ হচ্ছে যে এখান থেকে আমরা 4 আঙুল পরিমাপ যদি 3 বার দিই, তাহলে 3 সাথে 12 আঙুল পরিমাণ লম্বা হয়েছে ডিউডেনামের দৈর্ঘ্য। আর জেজুনামের নাম কেন জেজুনাম? জেজুনাম শব্দের অর্থ হচ্ছে পায়খানা বা মল। তো যখন একটা মানুষ মারা যায় তো প্রাচীনকালে, তখন বিজ্ঞানীরা দেখলো যে এই যে নাড়িভুঁড়ির ভিতরের খাদ্যগুলো মাঝের অংশে অবস্থান করতেছে মৃত ব্যক্তির। তাহলে মৃত ব্যক্তির নাড়িভুঁড়ি পরীক্ষা করলে দেখা গেল মাঝের অংশে ডিউডেনামের ওই ক্ষুদ্রান্তের মাঝের অংশে জেজুনাম। তো এই অংশে দেখা যায় পায়খানা অবস্থান করতেছে, বা অপচ্য অংশগুলো এই জায়গায় অবস্থান করতেছে মিডিল অংশে, তাই এটার নাম জেজুনাম। জেজুনাম শব্দের অর্থ হচ্ছে পায়খানার স্থান, মানে এখানে বর্জ্য পদার্থগুলো মধ্যেখানে অবস্থায় দেখলো বিজ্ঞানীরা, তাই এটার নাম জেজুনাম দিল। আর ইলিয়াম মানে কাক। মেয়েরা যদি কলসি নেয় কোথায়, ধরো এখানে একটা কলসি নেবে মেয়েরা কাকে, তাহলে কাক এলাকায়, এই এলাকাটা না কাক, তাই এই এলাকায় যে নালিকাকার ক্ষুদ্রান্ত থাকবে তার নাম ইলিয়াম। ইলিয়াম শব্দটি এসেছে ইলিয়াক থেকে। ইলিয়াক শব্দটা তো কাক, কাকে যেমন কলসি নাও না তোমরা মেয়েরা, ওই অঞ্চলটাকে বলবো ইলিয়াক। এই ইলিয়াক শব্দটি অনেক জায়গায় পাবো জীবনে। তাহলে ইলিয়াক শব্দের অর্থ কিন্তু পরীক্ষা আমি দিব যে এই শব্দের অর্থ কী।
তখন তোমার কিন্তু পাততে হবে। তাহলে আমি এখন যে নলাকারটা আঁকাবো সেটার নাম হচ্ছে ইলিয়াম। দেখো এই, তাহলে এই অংশটা আমরা এই দেখো এখানে কলসি নেবে, ধরো এখানে স্বর্ণা কলসি নেছে, তাহলে এই অঞ্চলের নাম কি? ইলিয়াক। আশা করি বুঝতে পেরেছ। পুরো খাদ্য যখন পাকস্থলী থেকে একদম এই ক্ষুদ্রান্তের ভিতরে প্রবেশ করবে, তখন এখানে যে অগ্নাশয় জিনিসটা অবস্থান করতেছে পাতার মতো, সেই পাতার মতো থেকে অগ্নাশয় রস আসবে। কোথায় আসবে? ক্ষুদ্রান্তে আসবে। আবার এই যে নলাকৃতি যে ক্ষুদ্রান্ত, এর ভিতরেও কিছু রস উৎপন্ন হয়, সেই রস দ্বারা এই নাড়িভুড়ির ভিতরে খাদ্যগুলো শোষণ ঘটবে। আমি এবার দিন পরীক্ষায় দিয়েছিলাম কোথায় খাদ্যের শোষণ ঘটে, উত্তর হবে এই নাড়িভুড়ির ভিতরে। এই নাড়িভুড়িতে এরকম অসংখ্য অসংখ্য রক্তনালী যুক্ত আছে। সেই রক্তনালীগুলোকে শোষক টানের মাধ্যমে পুষ্টিগুণটা সে নিজের দিকে টেনে নেয়, দিয়ে রক্তে পাঠায় দেয়। রক্ত কোথায় যায়? সর্বশেষে হার্টে যায়। আর সারা দেহে হার্ট পাম্প করে রক্ত যখন দিয়ে দেয়, তখন আমাদের দেহে সেই পুষ্টিগুণটা পায়। আমি যে প্যারাসিটামল খাইলাম মুখ দিয়ে, সেই প্যারাসিটামল সর্বপ্রথম পাকস্থলীতে এসে ভাঙে। পাকস্থলীতে এসে ভাঙলে যে পুষ্টিগুণটা এখান থেকে এসে যখন এই জায়গায় অবস্থান করে, তখন পুষ্টিগুণটা রক্তনালীর মাধ্যমে সে হার্টে পাঠায় দেয়। হার্ট সারা দেহে পাম্প করে আমাদের রক্ত সাপ্লাই করে, সেই পুষ্টিগুণটা ছড়িয়ে দেয়। তাহলে দেখো এইগুলো যতগুলো যে লাইনগুলো এখানে পড়লাম সবগুলো কিন্তু বইতে লেখা আছে। চলো এবার আমরা রিডিং পড়ব। রিডিংয়ে দেখো কত কি সব লেখা আছে। এখানে দেখো কত কি পরিপাক, এইগুলো মনে রাখার জন্য শর্টকাট টেকনিক আছে। দেখো আমি 6 মিনিটে পড়ালাম ওইখানে। এখন আমরা রিডিং পড়বো, সব কিছু পানি হয়ে যাবে। দেখো ক্ষুদ্রান্তের পরিপাক মানে নাড়িভুড়ির পরিপাক। এই ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত? উত্তর হবে 6 থেকে 7। একবার মেডিকেল ভর্তি পরীক্ষা এসে গেছে। এটা কেমন অংশ? উত্তর হবে পেঁচানো অংশ। পেঁচানোর মতো দেখতে না এখানে। এখন দেখো পাকস্থলীর পাইলোরিক স্ফিংটার পর থেকে বৃহদন্ত্রের শোষণা একটা ইলিওকোলিক স্ফিংটার থাকে। এই ইলিওকোলিক শব্দের অর্থ কি? ইলিয়াক থেকে এসেছে। ইলিয়াক মানে কাক, মানে ওই যে যেখানে কলসি দিয়ে কাকে নেয় মানুষ। তাহলে ইলিওকোলিক শব্দটি ইলিয়াক থেকে এসেছে। সেইখানে একটা বৃত্তাকার পেশি থাকে, যেটা ক্ষুদ্রান্ত থেকে বৃহদন্ত্রে মল প্রবেশের সুযোগ দেয়। সেই স্ফিংটারের নাম হচ্ছে ইলিওকোলিক স্ফিংটার। ক্ষুদ্রান্তের 3টা অংশ, ডি জে ই। ডি মানে ডিউডেনাম, জে মানে জেজুনাম, ই মানে ইলিয়াম। 3টা অংশ। এখন এই ডিউডেনাম আকৃতি দেখো ইউ আকৃতি, মানে আমরা বলি কিন্তু সি আকৃতির। এই যে ডিউডেনাম এরকম পাকস্থলীর শেষ প্রান্ত থেকে হয়েছে, এটা বলে ডিউডেনাম মানে সি আকৃতির বা ইউ আকৃতির। তাহলে ইউ আকৃতির অনেক অংশ নাম আছে, যেমন আমাদের যে হাইওয়েড অস্তি আছে গলার নিচে, সেটাও ইউ আকৃতির মতো দেখতে। আবার ডিউডেনামও দেখো ইউ আকৃতির মতো দেখতে। তাহলে এই দুইটা জিনিস আমাদের ইউ আকৃতির মতো দেখতে। পরীক্ষা আসে নিচের কোনগুলো ইউ আকৃতির মতো। তাহলে ডিউডেনাম যে সি আকৃতি বা ইউ আকৃতি, তার দৈর্ঘ্য কত? উত্তর হবে 25 থেকে 30 সেন্টিমিটার। এটা কিন্তু পরীক্ষা আসবে। জেজুনামের দৈর্ঘ্য কত? যেটা মধ্যখানে অবস্থান করতেছে, ওই যে পায়খানা অঞ্চল। বিজ্ঞানীরা দেখে মানুষ মারা গেলে ওইখানে কিছু বর্জ্য পদার্থ জমা হয়ে থাকছে, তো ওই পদার্থগুলোর জন্য ওই অংশটার নাম দেওয়া হয়েছে জেজুনাম। এটা 2.5 মিটার লম্বা, আমি আগেই বলছিলাম। আর পরের লাইন দেখো ইলিয়াম, যেটা সর্বশেষ, ডিজে ই মানে ইলিয়াম, সেটা 5 ভাগে 3 ভাগ অঞ্চল নিয়ে অবস্থান করতেছে বা নালী নিয়ে অবস্থান করতেছে। এই লাইনটা পরীক্ষার জন্য 100 ইম্পর্টেন্ট। সব ধরনের খাদ্য চূড়ান্ত পরিপাক কোথায় ঘটে? উত্তর হবে ক্ষুদ্রান্তে। এটাই কিন্তু পরীক্ষা আসবে। এই লাইনটা কিন্তু এবার দিন পরীক্ষায় দেবো আমি। খাদ্যের 3 ধরনের রসের উপর ভিত্তি করে পরিপাক ঘটে। দেখো একটা হচ্ছে ওই পিত্ত থেকে আসবে, যেটা অ্যাম্পুলা ভ্যাটারের মাধ্যমে আসবে লাস্টে কোথায়? ডিউডেনামের সি আকৃতির অংশে। তারপর অগ্নাশয় রস আসবে, ওই যে পাতা আকৃতির অংশ থেকে আন্তরিক রস আসবে। আন্তরিক রস বলতে বোঝায় যে অন্ত্রের নালিকার ভিতর থেকে, অন্ত্রের নালের গায়ে থেকে যে রসগুলো নিঃসৃত হবে। তাহলে 3 ধরনের রসে আমাদের পরিপাকগুলো ঘটে। যে কোনো পরিপাক ঘটাতে গেলে 2 ধরনের প্রধান পরিপাক ঘটে, একটার নাম হচ্ছে যান্ত্রিক আর একটার নাম রাসায়নিক। তাহলে রাসায়নিক পরিপাকগুলো পড়ার আগে আমরা যান্ত্রিক পরিপাকগুলো দেখে নিই। যান্ত্রিক কোন পরিপাকগুলো হবে? যেগুলো কাটা ছেঁড়া ভাঙা, জীবাণু মেরে ফেলা, এইগুলোকে বলে যান্ত্রিক। মানে কাটা ছেঁড়া ভাঙা, মেরে ফেলা, কিল মারা, এইগুলোকে বলে সব যান্ত্রিক। আর রাসায়নিক কি? সেগুলো হরমোনাল বা এনজাইমের ব্যাপার। যান্ত্রিক পরিপাকের ভিতরে দেখো ব্রুনাস গ্রন্থি। ব্রুনাস একজন বিজ্ঞানীর নাম, তিনি এই ধরনের গ্ল্যান্ড আবিষ্কার করছিলেন। কোথায়? ক্ষুদ্রান্ত্রের গবলেট কোষ। ওই যে আন্তরিক কিছু কোষ পড়ছিলাম না গতকাল, প্লান্টিসগে, তোমার আর্জেন্টিনা বারবার লুটিয়ে পড়লো এরকম। ওই জায়গার কিন্তু এই প্লান্টিসগে থেকে ওই জায়গায় এই সকল কোষগুলো আছে। সেই কোষগুলো থেকে খরিত হয় মিউকাস। তাহলে মিউকাস থেকে দেখো তোমার
ব্রুনার্স এবং গবলেট থেকে কিন্তু মিউকাস ক্ষরণ হয়। একটা কথা সবসময় মনে রাখবা, এই বইতে নেই, সেটা হচ্ছে ব্রুনার্স গ্রন্থি বৃহদন্ত্রে বেশি থাকে, ক্ষুদ্রান্তে কিন্তু থাকে কিন্তু অল্প পরিমাণ। আর এই যে গবলেট কোষ থাকে মিউকাসে মনে রাখবা, গতে গবলেট, মতে হচ্ছে মিউকাস ক্ষরণ করে এবং এটা বেশি আন্তরিক রসে থাকে বা আন্তরিক গ্রন্থি থাকে। হ্যাঁ বলো রুবেল, হাত তুলিস। পিচ্ছিল তরল পদার্থ, পিচ্ছিল তরল পদার্থকে বলে মিউকাস। হ্যাঁ, তোমার নাকের ভিতরে মিউকাস থাকে না, যে যে সর্দিটা, ওই সর্দিটা যে পিচ্ছিল করে ওইটার জন্য মিউকাস দায়ী। তাহলে মিউকাস ক্ষুদ্রান্ত্রের প্রাচীর থেকে খরিত হয় কোন কোন কোষ থেকে? উত্তর হবে গবলেট কোষ থেকে এবং ব্রুনাস থেকে। তাহলে এই তথ্যটা লিখে রেখো যে ব্রুনাস বৃহদন্ত্রে বেশি পাওয়া যায়, গবলেট ক্ষুদ্রান্তে বেশি পাওয়া যায়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা তথ্য। তাহলে দেখো, জীবাণুকে মেরে ফেলবে, এটাও কিন্তু যান্ত্রিক পরিপাকের অন্তর্ভুক্ত। মারা, কাটা, ছেঁড়া এগুলো তো সব যান্ত্রিক, তাই না? এবার দেখো, কোলেসিস্টোকাইনিন অর্থাৎ ওই পিত্তরস থেকে এই ধরনের হরমোন ক্ষরণ হয়। এখন এই পিত্তথলি আছে না, পিত্তথলিকে সে চাপ দেয়, চাপ দিয়ে বলে, এই পিত্তরস তুই যা ওই ডিউডোনামের ওইখানে গিয়ে খরিত হ। ধরো এইখানে তোমার সেই ডান খণ্ডের নিচে পিত্তথলি অবস্থান করতেছে, সেইখান থেকে পিত্তরসগুলো আসবে ওই ডিউডোনামের অংশে অভিন্ন যকৃৎ নালী দিয়ে। তো এই যে পিত্তনালীটা বা পিত্তথলিটা, এটাকে সংকোচন করবে কোন হরমোন? উত্তর হবে কোলেসিস্টোকাইনিন। এখন তুমি ধরো জানো না কোলেসিস্টোকাইনিন সম্পর্কে, তুমি কিচ্ছু জানো না, তোমার কাছে শুধু শব্দটা আইছে, তুমি শব্দটা ভাঙবা। কোল মানে পিত্ত, এক কথায় মিটে গেল। তোমার কিন্তু আমি বলছিলাম বাইল, কোল এইগুলো যেখানেই পাবা সব পিত্ত বোঝায়। তাহলে কোল মানে পিত্ত। এবার দেখো সিস্ট মানে কি? থলি। তাহলে পিত্ত থলি লিখবা পরবর্তীতে। এবার দেখো লাস্টে দেখো কাইনিন শব্দটি এসেছে কাইনেটিক থেকে, কাইনেটিক মানে গতি। তাহলে পিত্তথলির গতি বাড়াবে, তাহলে পিত্তথলি তার গতি বাড়াতে গেলে তাকে বিভিন্ন জায়গায় চাপ দিতে হবে না, নড়াচড়া করবে, এটার নামই তো গতি, তাই না? তাহলে কাইনিন মানে কাইনেটিক্স, তাহলে এখানে গতি চাপ দিচ্ছে দেখো কাকে? পিত্তথলিকে। তাই কোল মানে পিত্ত, সিস্ট মানে থলে, থলিকে চাপ মানে কাইনিন করছে। তাহলে পিত্তথলিকে যখন সংকোচন করবে তখনই তোকে বলে পিত্তরসটা উপচে গিয়ে পড়বে, সেটা নালীপথ দিয়ে আসে আমপুলা বা ভ্যাটারের সাথে মিলিত হয়ে ডিউডেনামের সি আকৃতিতে প্রবেশ করবে। কোন রস? পিত্তরস। তাহলে শব্দটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোলেসিস্টোকাইনিন মানে পিত্তরসের সংকোচন, কাইনিন মানে সংকোচন, নড়াচড়া এগুলো, কাইনিন মানে গতিশক্তি। হ্যাঁ, কাইনেটিক্স থেকে এসেছে, কাইনেটিক্স মানে গতিশক্তি। এই তো হয়ে গেল। এবার দেখো, খাদ্যদ্রব্যকে এই পিত্ত লবণগুলো ইমালসিফিকেশন করে। ইমালসিফিকেশন মানে একটা খাদ্য কণা আছে, সেটাকে ছুরি দিয়ে তুমি কাটছো এরকম করে, কেটে কেটে ক্ষুদ্র 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 দানায় পরিণত করলে, এটাকে বলা হয় ইমালসিফিকেশন। ফিকেশন শব্দটা হচ্ছে প্রক্রিয়া, আর ইমালসি বলতে বোঝায় যে কোনো জিনিসকে ছোট করা। ইমালসি তোমরা অনেকগুলো মানে যখন রসায়ন পড়বা দেখবা সেখানে ইমালসিফায়ার নামক কিছু জিনিস আছে। এক খণ্ড কেক আছে, সেই কেককে তুমি ছুরি দিয়ে কাটলে, এটাকে বলে ইমালসিফিকেশন করা। তাহলে পিত্ত লবণগুলো এই ইমালসিফিকেশনের দায়িত্ব পালন করে। মানে আমি যে চর্বিগুলো বা মাংসগুলো খাইলাম গর্ত করে, সেই চর্বিগুলোই সব কেটে কেটে দিবে কারা? উত্তর হবে পিত্ত লবণ। কোন কোন পিত্ত লবণ কে বলতে পারবে? বলো, কোন কোন পিত্ত লবণ এই কাজ করে? তোমাদের পড়াইছি 4 ধরনের, তাড়াতাড়ি বলো। হুম, বলো। পটাশিয়াম, তারপর সোডিয়াম টরোকোলেট আর সোডিয়াম গ্লাইকোকোলেট, হাবলুরা। তোমাদের পড়াইছি কিন্তু এটা। এই 2 ধরনের, এবার 4 ধরনের পিত্ত লবণগুলো এই ইমালসিফিকেশনের দায়িত্ব পালন করে। কাকে ভাঙবে? চর্বিকে ভাঙবে। এবার দেখো, রাসায়নিক পরিপাক, যান্ত্রিক পরিপাক শেষ। তাহলে এখানে সব ভাঙা ভাঙে, কাটা ছাড়া, ঘষি মারা এগুলো না, এগুলো সব যান্ত্রিক। এবার দেখো রাসায়নিক কি? হরমোনাল জিনিসপত্র দিয়ে কাজ হবে। পাকস্থলী থেকে কাইম বা মন্ড বা অর্ধপাচিত খাদ্য যখন ওই পাইলোরিক স্ফিংটার দিয়ে ক্ষুদ্রান্তে আসবে, তখন ক্ষুদ্রান্তের গহ্বরে পৌঁছালে সেখানকার 3 ধরনের হরমোন ক্ষরণ করে। অর্থাৎ এই যে ডিউডোনামের যে অংশটা আছে, ডিউডোনাম বলতে যে ইউ আকৃতির অঞ্চলটা আছে, সেই অঞ্চল থেকে, দাঁড়া আমি একটু ওই জায়গায় আমি পেজটা ঘোলায় ফেলাইছি।
তিন ধরনের হরমোন ক্ষরণ হয় কোত্থেকে? ডিউডেনামের যে সি আকৃতি বা ইউ আকৃতির জিনিস আছে না, ওই জায়গা থেকে। মনে রাখার শর্টকাট টেকনিক কি? দাঁড়া আমি বলে দিচ্ছি, ওইখানে নিয়ে যায়। অর্থাৎ এই অঞ্চল থেকে, আমি এই অঞ্চলের কথা বলছি, এই যে ইউ আকৃতির মতো অঞ্চলটা, এই যে ডিউডেনামের এই অঞ্চল থেকে তোমার তিন ধরনের হরমোন নিঃসৃত হবে রাসায়নিক পরিপাক ঘটানোর জন্য। মনে রাখার শর্টকাট টেকনিক হচ্ছে SEC, সেক। আমরা বলি না সেক ট্যান কট, তাহলে এসতে বলা হয় সিক্রেটিন, ইতে বলা হয় এন্ট্রোক্রাইনিন, আর এই যে লাস্টের সি, এটা বলে কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টো বানান প্রথমে সি দিয়ে শুরু না? তাহলে এই সেক, এই তিনটা হরমোন খরিত হয় ডিউডেনামের অঞ্চল থেকে। সেক, সেক ট্যান কট, এগুলো মনে রাখি না, ওইটা দিয়ে মনে রাখবা। তাহলে ডিউডেনামের থেকে কয়টা হরমোন ক্ষরণ হয় আমি যদি বলি, অনেকগুলো হয়, তার ভিতরে স্পেশাল হয় ওইগুলো। দেখো আমি ফ্যানও অন করি নাই, কারণ তোমরা সাউন্ড শুনতে পাবো না ভালো করে, আমি একদম ঘেমে গেছি। আর মেসের ভিতরে এত পরিমাণ অন্ধকারের মতো, এখানে একটাই মাত্র ছোট্ট রুম, কোনো বাতাস নেই, কিছু নেই, সারা গা ঘামে ভিজে গেছে। দেখো সেক, সেক বলতে প্রথমে দেখো সিক্রেটিন, তারপর দেখো কোলেসিস্টোকাইনিন, ওই যে সেক সি, আবার দেখো এন্টেরোকাইনিন, SEC, সেক, ইতে এন্টেরোকাইনিন, সিতে কোলেসিস্টোকাইনিন, এসতে সিক্রেটিন। তোমাকে যদি জিজ্ঞাসা করি পৃথিবীর প্রথম হরমোনের নাম কি, তুমি বলো সিক্রেটিন। এটা কিন্তু পরীক্ষা আসবে, সর্বপ্রথম আবিষ্কৃত হয় কোন হরমোন? উত্তর হবে সিক্রেটিন। সিক্রেটিন মানে নিঃসরণ, বুঝছো? কোনো কিছু নিঃসরণ করে, ও তো নিজেই নিঃসরণ হয়, হরমোন তো নিজেই নিঃসরণ হয়। তো সর্বপ্রথম যেহেতু এইটি নিঃসরণ করে, তাই এটার বিজ্ঞানীর নাম দেয় সিক্রেটিন। সিক্রেশন মানে এটা, কিন্তু এটা ইংলিশ ওয়ার্ড, মানে ক্ষরণ করা কোনো কিছু। এন্টেরোকাইনিন, দেখো এন্টেরো বলতে বোঝায় নাড়িভুড়ি, কাইনিন মানে গতিশক্তি, তাহলে নাড়িভুড়ির সংকোচন প্রসারণ বাড়িয়ে খাদ্যবস্তুটা চলাচলে নিয়ন্ত্রণ করে এন্টেরোকাইনিন। কোলেসিস্টোকাইনিনের কাজটা তোমরা জানো, ওই যে পিত্তরসের সংকোচন করা, এই পিত্তরসগুলোকে বাইরে বের করে নিয়ে আসে। তাহলে পিত্তরস, দেখো পিত্তরস ক্ষার জাতীয় পদার্থ, কোনো এনজাইম থাকে না। তাহলে পরীক্ষা আসে কিন্তু পিত্তরসে কি এনজাইম থাকে? উত্তর হবে কোনো এনজাইম থাকে না, এক কথায় উত্তর। বাংলাদেশে যে মিম ফার্স্ট হয়েছে না, ওকে একবার একটা কোয়েশ্চেন করতে দিয়েছে একটা প্রাইভেটে গিয়ে, তো বলছে যে পিত্তরসে কোন এনজাইম থাকে, কত ধরনের এনজাইম থাকে? উত্তর হবে কিন্তু কোনো ধরনের এনজাইম থাকবে না। তো কিন্তু ও বুদ্ধি করে এই কোয়েশ্চেনটা করছিল, তাহলে তার মাথায় কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক খায়, ভালো করে মনে থাকে যেন। তাহলে পিত্তরস একটা ক্ষারীয় পদার্থ, যেটা পাকস্থলী থেকে, যে এই ধরো পাকস্থলী বলতে এই পাকস্থলী থেকে এই ডিউডেনামের সি আকৃতি অংশ আসলো, তাহলে এখানে সব HCl দ্বারা সব খাদ্যগুলো মিশ্রিত ছিল না, তো HCl মিশ্রিত খাদ্য যখন ডিউডেনামে আসবে, তখন এই ডিউডেনাম নষ্ট হয়ে যাবে না? তো এই নষ্ট হওয়ার হাত থেকে ওই পিত্তথলিটা ক্ষারীয় পদার্থ এখানে ঢেলে দেয়, বলে যে এই সেলকে আমি ক্ষার প্রশমন করে দেবো, অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া ঘটাবো আমি। তাহলে নিউট্রাল পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে এই পিত্তরস ভূমিকা মানে পালন করে। দেখো তিন ধরনের খাদ্য আমাদের পরিপাক হতে হয়, একটা শর্করা, একটা হচ্ছে লিপিড, আর একটা হচ্ছে আমিষ। এই তিন ধরনের খাদ্যর পরিপাক সিকোয়েন্স আকারে লিখবা। যদি বলে তুমি একটা রুটি খাইছো, সেই রুটিটার পরিপাক লেখো, তখন তোমরা এই শর্করা, লিপিড, আমিষ সুন্দর করে সিকোয়েন্সে লিখবা। এবার শর্করার ভিতরে লিখবা শর্করা পরিপাকের কোন কোন এনজাইম আছে, আমি বলে দিয়েছিলাম টুসি। লিপিডের জন্য কি 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 এনজাইম আছে, সেগুলো যে লেসিথিনেজ, মানে বিভিন্ন ধরনের। আমি লিপিডের জন্য কোনো সূত্র দেয়নি, আমি এই যে আমিষের জন্য দিয়েছিলাম, সেটা কি বলো তো, যে কি একটা সূত্র দিয়েছিলাম, বুঝছো? টুসি আর একটা দিয়েছিলাম। এবার শর্করা পরিপাকের ভিতরে দেখো টুসি, তার মানে অ্যামাইলেজ থাকে তাতে, স্টার্চ এবং গ্লাইকোজেন দেখো শেষে একটা জেন আছে, তার মানে সেটা গ্লুকোজ প্রডিউস করে, নিষ্ক্রিয় অবস্থা আছে, সেই নিষ্ক্রিয়কে সক্রিয় করলে দেখো সর্বপ্রথম অ্যামাইলেজ দ্বারা সক্রিয় করবে। দেখো মানে মল্টেজ। তাহলে দুই ধরনের এনজাইম কাজ করবে কার উপর? শর্করার উপর, কারণ আমরা সিকোয়েন্স আকারে লিখছি, সর্বপ্রথম কে আগে আসে? শর্করা। তাহলে স্টার্চ এবং গ্লাইকোজেনের উপরে ক্রিয়া করে মল্টেজে পরিণত করবে, মল্টেজ নামক এনজাইম দ্বারা গ্লুকোজে কনভার্ট করবে। তাহলে শর্করা পরিপাক হয়ে গেল কোথায়? অগ্ন্যাশয় রস দ্বারা। এখন এই যে ডিউডেনাম আকৃতি বা প্যাসানো আকৃতি যে সি অংশগুলো আছে, এগুলো তো ক্ষুদ্রান্ত, তাই না? ক্ষুদ্রান্তর আবার তিনটা অংশ, তার ভিতরে ডিউডেনাম একটা। তাহলে এখান থেকে তিন ধরনের রস আসে, একটা পিত্ত থেকে একটা রস আসে, অগ্ন্যাশয় থেকে একটা রস আসে,
আবার আন্তরিক গ্রন্থির নিজস্ব রস মানে প্রাচীর থেকে খরিত হয়। এই 3 ধরনের রস দ্বারা পরিপাকগুলো লিখতে হবে তোমায়। তো এখানে 2টা করে পরিপাক দেওয়া আছে, একটা হচ্ছে আন্তরিক রস আর একটা হচ্ছে অগ্নাশয় রস। অগ্নাশয় রসে আম হয়, আর আন্তরিক রসে দেখো কারা কি হয়। আন্তরিক রস বলতে বোঝাইছে যে ওই যে পেঁচানো নালিকা থেকে খরিত হবে, ডিউডেনাম, জেজুনাম, এইগুলো থেকে যে জিনিসগুলো খরিত হবে সেগুলোর নাম আন্তরিক রস, মানে অন্ত্র থেকে যে রস বেরো হয়। স্টার্চ বলতে বোঝাইছে শর্করা, জটিল শর্করা। আর ডেক্সট্রিন বলতে বোঝাইছে এটি এমন একটা শর্করা, ডেক্সট্রিন মানে ডান, তাহলে এমন একটা শর্করা কার্বনের শিকল, বুঝছো, সেইগুলোকে তুমি যদি আলো মারো তাহলে সেদিকে ডান দিকে ঘোরায় দেয় ওই যৌগকে। যেহেতু ডান দিকে ঘোরাইতে এটার নাম ডান বা ডেস্ট্রিন। আর যদি বলো এটা বাম দিকে ঘোরাইতো তাহলে এটাকে বলবো লেভো। তাহলে গ্লুকোজ কয় প্রকার, শর্করা কয় প্রকার, 2 প্রকার, এটা কেমিস্ট্রির পড়া। তাহলে ডেক্সট্রিন হচ্ছে এমন একটা যৌগ যেটা ডান দিকে ঘুরিয়ে দেয় আলোকে। অ্যামাইলেজ কাজ করবে করে এটাকেগুলো পরিণত করবে মল্টোজ ক্ষুদ্র ডেক্সট্রিন, মানে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করবে। ওগুলো মনে রাখার ততটা দরকার নেই। হ্যাঁ, পরীক্ষা আসলে কি সব কয়টা লাইন লিখবো না, যে কোনো এটা তুমি মল্টেজের আর এই ল্যাকটোজ 2টা লিখে দিলে মনে করো, বা এইভাবে কোশ্চেন আসবে তুমি দুধ খাইছো, সেই দুধ পরিপাক লেখো আন্তরিক রসে, তখন এই ল্যাকটোজ লিখতে হবে তোমাকে বাধ্যতামূলক। তাহলে সব লেখা লাগবে না, তোমার পছন্দ মতো যে কোনো 2-3টা বিক্রিয়া দিয়ে দিবা। তাহলে এ তো গেল তোমার হচ্ছে শর্করা পরিপাক। ল্যাকটোজটা দেখো, ল্যাকটোজ আমরা বলি না আমরা এলজি টেলিভিশন কিনেছি, এলজি, তাহলে এই ল্যাকটোজটা গ্লুকোজে কনভার্ট হবে আর গ্যালাক্টোজে কনভার্ট হবে। দেখো গ্লুকোজ আর গ্যালাক্টোজ, ল্যাকটেজ নামক এনজাইম প্রভাবে। সুক্রোজ, দেখো সুক্রোজ হচ্ছে একটা ছেলে, তার কি আছে দেখো জিএফ আছে, জিতে গ্লুকোজ, এফতে ফ্রুক্টোজ, দেখো গ্লুকোজ এবং ফ্রুক্টোজে কনভার্ট করলো, তাহলে সুক্রোজ নামক একটা ছেলে, তার জিএফ আছে, এটা দিয়ে মনে রাখবা। সুক্রোজের উপর কোন এনজাইম কাজ করবে, সুক্রেজ, দেখো শেষে একটা এজ আছে, এজ যেখানেই পাবা পৃথিবীতে সব এনজাইম। আর যতগুলো শেষে ইন পাবা, যেমন ইনসুলিন শেষে একটা ইন আছে, তাহলে ওটা একটা হরমোন। তাহলে যতগুলো শেষে ইন পাবা সেটা হতে পারে সেটা হরমোন, হতে পারে সেটা প্রোটিন। যতগুলো শেষে ইন পাবা হতে পারে সেটা এনজাইম, হরমোন, হতে পারে সেটা প্রোটিন। আর যতগুলো শেষে এস পাবা সব এনজাইম। মল্টোজ, তার আগে যদি আইসো কাটাও তাহলে তার আমরা বলি না যে বার মানে ভর, আইসো মানে একই, তাহলে একই ভর বিশিষ্ট পারমাণুগুলোকে আমরা বলি আইসোবার। ঠিক তেমনই মল্টোজগুলো যে সকল ভর একই কিন্তু দেখতে দেখতে আলাদা, ভর একই কিন্তু দেখতে দেখতে আলাদা, তাদেরকে বলে আইসোমল্টোজ। সেইগুলোকে ভাঙে হচ্ছে আইসোমল্টেজ এজ। দেখো মল্টোজ এবং গ্লুকোজ পরিণত করবে। আর এই মল্টেজ এনজাইম মল্টোজের উপর ক্রিয়া করে মল্টোজ এবং গ্লুকোজে কনভার্ট করবে। তাহলে এগুলো তোমার হুবহু মনে রাখার দরকার নেই, তুমি এখান থেকে 2টা বা 3টা লাইন মনে রাখতে পারো বিক্রিয়ার জন্য। যেমন এই গ্যালাক্টোজটা সহজ, এই জিএফগুলো সহজ, সুক্রেজ জিএফ, এই 2-3টা কথা এখান থেকে লিখে নেবা, সবগুলোই মনে রাখার দরকার নেই। আমাকে বারবার বের করে দিচ্ছে। আচ্ছা, তোমার নেটওয়ার্কের প্রবলেম বলে বের করে দিচ্ছে, হ্যাঁ ভয় পেও না, আবার রেকর্ড দেখে নিও। আমিষ পরিপাক, তোমরা কোশ্চেন করবা যেটা না বুঝবা, বুঝছো। আমিষ পরিপাকের ক্ষেত্রে এখানে দেখো কতগুলো 1 থেকে 8-9টা সিরিয়াল আছে, তো সিরিয়ালগুলো মনে রাখতে হবে তোমার। তুমি ধরো এখন টিপ পড়িছো, কোথায় পরিপাক পড়ছি আমরা, অগ্নাশয়ের রস দ্বারা। অগ্নাশয়ের রস দ্বারা কোথায়, তবে আমিষ ভাঙবো, আমরা একটা মাছ খাইছি, সেই মাছকে এখন হজম করবো কোথায়, উত্তর হবে ওই যে ভাই ডিউডেনামের অংশের পেঁচানো আন্তরিক অঞ্চলে। আন্তরিক অঞ্চল বলছে নাড়িভুড়িতে পরিপাক ঘটাবো, কার, মাছের বা আমিষের। কার দ্বারা, অগ্নাশয়ের রস দ্বারা। ওইখানে কিন্তু আমরা পড়ছিলাম যে আমি একটা শর্করা পরিপাক করবো, সর্বপ্রথম অগ্নাশয় রস, তারপরে হচ্ছে তোমার আন্তরিক রস। এইখানে দেখো অগ্নাশয় রস আর আন্তরিক রস। তাহলে আমি কাকে পরিপাক করব এবং কোন অঞ্চল থেকে খরিত হবে 2টা রস, সেইগুলো আগে সিকোয়েন্স আকারে লিখে নেবা, তাহলে সহজ লাগবে। এখন দেখো এখানে 1 থেকে 8টা পয়েন্ট আছে, তো এই পয়েন্টগুলো তোমার কেউ মনে রাখে না এবং কেউ পারেও না, এই কারণে তুমি ভয় পাবে না। তুমি যদি নাও পারো কোনো সমস্যা নেই, তুমি জাস্ট শুনে রাখো। তুমি একটা মেয়ে, ধরো কাকে বলে, ধরো মিম, হ্যাঁ মিম এখন টিপ পড়বে, কপালে একটা টিপ পড়বে, তো তাকে জিজ্ঞাসা করছে এই তুই টিপ পড়িস নি, তো বলছে আমি যা দিলাম তুই তার টিপ পড়িস নি, তো বলতে দিলাম পড়িলাম তো হয়নি, এরকম একটা ছন্দ। দেখো এখানে দেখো
কতগুলো শব্দ আছে, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, কোলাজিনেস, ইলাস্টেস। ওরে বাবা, কত কঠিন একটা জিনিস। এখন এই সিকোয়েন্সটা মনে রাখতে গেলে তোমাকে মনে রাখতে হবে টিপ। টিপ বলতে তুমি কপালে যে টিপ দাও, টিপ কই জিজ্ঞাসা করতেছে, কে জিজ্ঞাসা করতেছে? কোলেল। কোলেল নামক এক ব্যক্তি, দেখো কোলেল ব্যক্তি ওকে একটা টিপ দেয়। কবরী নামক একটা মেয়েকে সে টিপ দেয় ভালোবেসে। তো বলছে কি, ও যখন দেখা করতে গেছে ওর সাথে কোনো একটা রেস্টুরেন্টে, বলছে টিপ কই কবরী। বলছে টিপ কই কবরী। এবার কবরী উত্তর দিচ্ছে, আমি তাই দিলাম, তুমি যে টিপ দিলে সেটা আমি পড়িলাম। তো বলছে আমি তাই দিলাম। দিলাম বলতে ডাইপেপটাইডেস, আমি তাই বলতে ট্রাইপেপটাইডেস, দিলাম বলতে ডাইপেপটাইডেস। আমি তাই দিলাম কোলেল বলতে বুঝাইছে ওর ছেলেটার নাম। কোল মানে কোলাজিনেস, এল বলতে ইলাস্টেজ। এই তো হয়ে গেল। তাহলে দেখা একদম একটা সহজ। টিপ কই কবরী, আমি তাই দিলাম কোলেল। পারবা না? টিপ কই কবরী, আমি তাই দিলাম কোলেল। মনে থাকবে? এটা ফাইন করে লিখে নিও তোমরা। তাহলে টিপ মানে ট্রিপসিন। সর্বপ্রথম ট্রিপসিন কিভাবে খরিত হয়? ট্রিপসিনোজেন রূপে, মানে নিষ্ক্রিয় অবস্থায় খরিত হয়। এখন এই ট্রিপসিনোজেনকে সক্রিয় করে দেখো এন্টেরোকাইনেজ। এটা কি তোমার মনে রাখতে হবে না? তোমার মনে আছে বলো তো? এখন এই ট্রিপসিনোজেনকে যে এন্টেরোকাইনেজ সক্রিয় করবে, এটার ক্ষেত্রে সূত্র বলো, কে বলতে পারবা? যে ভাই এটা আপনি শিখাইছেন, কোথায় শিখাইছেন, কে বলতে পারবা? হ্যাঁ, পিএইচ টেকনোলজি একটা ছন্দ বলেছিলাম না, TECT, পিএইচ টেক্ট। এ দেখো এই এন্টেরোকাইনেজ এই ট্রিপসিনোজেনকে সক্রিয় করছে। তাহলে এই অধ্যায়ে যতগুলো, তো কে কাকে সক্রিয় করো এইটা নিয়ে কোনো ভয় পাবা না। জেন মানে নিষ্ক্রিয় অবস্থায় আছে, প্রো এবং জেন যেখানে দেখতে পাবো সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকবে, সেটাকে সক্রিয় করবে এই পিএইচ টেক্ট CR এই সূত্রটা দিয়ে। আমি যদি বলি পেপসিনোজেনকে কে সক্রিয় করে, তুমি বলবা পিএইচ, তাহলে পিতে মানে পেপসিনোজেন, তাহলে তাকে সক্রিয় করবে HCl। আবার টি মানে ট্রিপসিনোজেন, সেটাকে সক্রিয় করবে কারণ মানে এন্টেরোকাইনেজ। আবার সি মানে কাইমোট্রিপসিনকে সক্রিয় করবে ট্রিপসিন। দেখো ট্রিপসিন অলরেডি সক্রিয় হয়ে গেছে, ও বলছে আমি যেহেতু সক্রিয় হয়ে গেছি তখন আমি এই কাইমোট্রিপসিনকে সক্রিয় করব। তাহলে কিন্তু একই উপাদান। তাহলে কে কাকে সক্রিয় করবো ভুলে যাও না যেন। তাহলে সর্বপ্রথম ট্রিপসিনোজেন খরিত হয়, সেটা আবার তোমার দেখো এন্টেরোকাইনেজ দ্বারা সক্রিয় হয়। এখন ওই যে পাকস্থলী থেকে যে প্রোটিওজ আর পেপটন তৈরি হয়েছিল, মনে আছে কারোর? যে ভাই যেখানে আমাদের এখানে প্রোটিওজ এবং পেপটন দেওয়া, আপনার বইতে এটা দেওয়া নেই পাকস্থলীতে। সেই পাকস্থলীর খাদ্য যখন এই আন্তরিক এবার নাড়িতে চলে এসেছে, তখন ওইগুলোর উপর ক্রিয়া করে দেখো পেপসিন, সেটা পলিপেপটাইডে পরিণত করে। এখন দেখ এই কখন পলিপেপটাইড তৈরি করছে, কখন ডাইপেপটাইড তৈরি করছে, এটার জন্য কোনো শর্টকাট টেকনিক আছে? হ্যাঁ আছে। দেখো সর্বপ্রথম প্রোটিওজ আর প্রোটিওজ পেপটন প্রথম 2 ধাপে, সেগুলো দেখো আলটিমেটলি পলিপেপটাইডে কনভার্ট করছে। তাহলে প্রথম 2টা প্রোটিওজ পেপটনকে পলিপেপটাইডে কনভার্ট করলো। পরে দেখো ওই পলিপেপটাইড 2টা আবার বিক্রিয়কে চলে গেছে, গিয়ে দেখো অ্যামিনো অ্যাসিড। তাহলে প্রথম 2 ধাপে পলিপেপটাইড তৈরি হলো, পরের 2 ধাপে অ্যামিনো অ্যাসিড তৈরি হলো। পলিপেপটাইডকে ভাঙলেই তো অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, তাই না? কারণ একটা অ্যামিনো অ্যাসিড মিলেই আবার একটা অ্যামিনো অ্যাসিড মিলে, এগুলোই তো পলিপেপটাইড। তো যদি আমি এগুলোকে ভেঙে দিই, তাহলে এগুলো একটা অ্যামিনো অ্যাসিড পাবো না? ওই যে গোলগুলো। তাহলে বুঝে পড়ো, দেখো সব পারছো, তুমি সব মনে রাখার দরকার নেই, তুমি যে বুঝতে পারছো এবং পড়াটা যে ভয় লাগছে না, এটা সর্বপ্রথম পলিপেপটাইড তৈরি হবে, সেই পলিপেপটাইডটা আবার ভাঙে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হবে 2টা। তাহলে প্রথম 4টা আমাদের কাছে কোনো ভয় নেই। সর্বপ্রথম পলিপেপটাইড, তারপরে হচ্ছে তোমার অ্যামিনো অ্যাসিড। এখন বলি বহু পেপটাইডকে আমরা ভাঙলাম, বহুর পরে কোনটা আসে বলো তো? ট্রাইপেপটাইড আসে না? ট্রাই বলতে 3, তাহলে বহুর পরে কি আসে? 3 আসে, তারপরে 2 আসে, তারপরে 1 আসে, এরকম না? তাহলে আমি বলবো প্রথম পলিপেপটাইডকে ভাঙবো, তারপর পেপটাইডেসকে ভাঙবো, তারপর ডাইপেপটাইডসকে ভাঙবো, তারপর মোনোপেপটাইডেসকে ভাঙবো। এরকম সিকোয়েন্স আকারে নিচের দিকে যাবে, মনে থাকবে? তাহলে পলিপেপটাইডকে ভেঙে আমরা অ্যামিনো অ্যাসিড পেলাম, অ্যামিনো অ্যাসিড পেলাম এই যে 2 ধাপে, 3 এবং 4 ধাপে। 5 ধাপে দেখো ট্রাইপেপটাইডেস।
তো ট্রাইপেপটাইডেসকে ভেঙে দেখো আমি আবার অ্যামিনো অ্যাসিড পেলাম। দেখো পরস্পর তিনবার আমরা অ্যামিনো অ্যাসিড পেয়ে গেছি। এবার ট্রাইপেপটাইডসকে ভাঙা হয়ে গেছে, আমরা তাহলে ডাইপেপটাইডসকে ভাঙবো, ওটার ক্ষেত্রে আমরা অ্যামিনো অ্যাসিড পাবো। তাহলে প্রথমে পলি, তারপরে 3, তারপর 2, তারপরে আর কিছু নেই। হ্যাঁ হ্যাঁ হাবিব বলো কি বলবা? হুম ও আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি, আমি ওইটাই বলছি এখন। পেপটাইডেস শব্দটি হচ্ছে পেপটিন থেকে, মানে ওই বন্ধন, আমি গত ক্লাসে যেটা বোঝাইছিলাম, দুইটা অ্যামিনো অ্যাসিড একটা পেপটাইডেস বন্ধন দ্বারা আবৃত। তো এই পেপটাইডেস মানে ভাঙন বা হজম, পেপটাইডেস শব্দের অর্থ হচ্ছে হজম বা ডাইজেশন। দুইটা অ্যামিনো অ্যাসিডের যে বন্ধন, এই দুইটাকে ভেঙে দেয় হচ্ছে পেপটাইডেস। কিন্তু ও কিসের উপরে কাজ করে দেখো তো? কার্বক্সি, মানে দুইটা কার্বনের যে বন্ধন আছে সেই বন্ধনকে হজম করে ফেলায় সে, এই কারণে এটার নাম কার্বক্সি পেপটাইডেস, মনে থাকবে। আর অ্যামিনো পেপটাইডেস সেটা অ্যামিন মূলককে হজম করবে। অ্যামিন মূলক থাকে না, অ্যামিনো অ্যাসিডে ধরে এটা অ্যামিনো অ্যাসিড, বুঝছো? এটা আর এটা হচ্ছে এইস, আর এখানে একটা অ্যামিন মূলক থাকে। আমি অ্যামিনো অ্যাসিডের সংকেত দেখাইছিলাম কিন্তু যকৃতি যখন পড়াইছিলাম। তো এই অ্যামিন মূলককে ভেঙে দেয় সে, এই অ্যামিন মূলককে আলাদা করে। কোথাকার? আমিষের গাঠনিক উপাদান সে তো অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যামিনো অ্যাসিড যে অ্যামিন গ্রুপটা আছে বা NH2টা আছে, ওইটাকে ভেঙে দেয়। কারা ভাঙে? অ্যামিনো পেপটাইডেস। ট্রাইপেপটাইডেস মানে তিনটা অ্যামিনো অ্যাসিডকে সে একসাথে ভেঙে দেয়, তাই বলে ট্রাইপেপটাইডেস। ডাইপেপটাইডেস মানে দুইটা অ্যামিনো অ্যাসিডকে সে একসাথে ভেঙে দেয়, মানে এমন ক্ষমতা ওর আছে। ট্রাইপেপটাইডেস কাজ করে, দেখো এটা এজ আছে শেষে, তাহলে ওই এই সকল এনজাইম কাজ করে। তাহলে আমি আরেকবার বলি, সর্বপ্রথম দুইটা পলিতে কনভার্ট করবা। কাকে? প্রোটিওজ এবং পেপটন। পেপটন কোত্থেকে আসলো? পাকস্থলিতে থেকে আসলো। কোথায় আসলো? নাড়িভুঁড়িতে যে আইছে সেই এই টিপকই কাজে লাগলো, মানে টিপকই বলতে ট্রিপসিন আর কাইমোট্রিপসিনের উপর কাজ করলো। তাহলে তো এই দুটো তো আর ভুলবা না। পরবর্তী দেখো ওই দুইটা পলিপেপটাইড বিক্রিয়কে কনভার্ট হয়েছে। বিক্রিয়ক বলতে যে প্রথমে যেটা আসে সেটা, তার উপর কার্বক্সিপেপটাইডেজ মানে কার্বন যুক্ত বন্ধনগুলোকে ভেঙে ওই অ্যামিনো অ্যাসিড কনভার্ট করলো। এবার আমার পলি গেল আর কার্বো গেল। এবার আসবে তোমার হচ্ছে ট্রাই মানে 3, তারপরে আসবে ডাই, তারপরে আসবে কোলাজিনেস বলতে মাংস যে আমরা খাই, মাংস কিন্তু কিছু তন্তুময় প্রোটিন থাকে, যেগুলো সরল পেপটাইড। খাবারগুলো চিবানো কেমনে, কোনটা আমিষ কোনটা শর্করা, সেগুলো সব ভুলে গেছি। কেন ভুলবা কেন? আমি ছন্দ বলেছিলাম না, শর্করা পরিপাকের ক্ষেত্রে আমটুসি, বলতে অ্যামাইলেজ, বলতে টায়ালিন, এরকম পড়াইছিলাম না? দেখো একটা খাবারের কিন্তু 3টা উপাদান আমাদের হজম হইতে হয়, একটা হচ্ছে শর্করা, একটা হচ্ছে আমিষ, আর একটা হচ্ছে লিপিড। এই 3টা আমাদের হজম হইতে হয়, আর বাকি 2টা খনিজ লবণ, ওইগুলো আমাদের সরাসরি কাজে লাগে দেহে। তো এইগুলোর বিভিন্ন উপাদান আছে এবং এই সকল এনজাইমগুলো কার্য করে, তাই এগুলোকে আমাদের জানতে হবে। এবং আমি সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করছি এগুলো যেন তোমাদের মনে থাকে। তো ওই পলিপেপটাইডকে ভাঙলো, দেখো ডাইপেপটাইডেস, এগুলো ডাইপেপটাইড অ্যামিনো অ্যাসিডকে রূপান্তরিত করে। তাহলে ডাইপেপটাইডসকে ভেঙে অ্যামিনো অ্যাসিড কনভার্ট করবে, মানে দুইটা পেপটাইড বন্ধনকে ভেঙে অ্যামিনো অ্যাসিড সরল অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করলো। কোলাজিনেস, আমরা যে মাংসগুলো খাই সেগুলো কোলাজেন নামক তন্তু থাকে। কোলাজেন শব্দের অর্থ হচ্ছে তোমার তন্তুময় জিনিস। কোলাজেনের শব্দের অর্থ হচ্ছে নরম তন্তুময় জিনিস। হ্যাঁ হাবিব বলো। ইলাস্টেজ, দেখো ইলাস্টিন নামক কিছু প্রোটিন থাকে, মানে তুমি সেগুলো টানলে যে মাংসগুলো লম্বা হয়, ওই সকল মাংসগুলোকে ভাঙবে ইলাস্টেজ। ওই যে এল বলতে বোঝায় ইলাস্টেজ। কিছু বলছো হাবিব? ও গতদিন ওটা পড়ানো হয়নি তাই তো। সাক্কাস ইন্টেরিকাস মানে কি তুমি বলো এবার আজকে। ইন্টেরিকাস মানে কি? হ্যাঁ, আন্ত্রিক রস সংক্রান্ত। সাক্কাস বলতে বোঝায় সেকুলার থেকে, মানে মজাদার বা তরল একটা রস, সেই তরল রস ওখান থেকে খরিত হয়, তাই আন্ত্রিক রসকে বলা হয় সাক্কাস ইন্টেরিকাস। মানে নাড়িভুঁড়ি থেকে খরিত তরল পদার্থ যেগুলো মজাদার দেখতে। সাক্কাস মানে ঝাক্কাস, মানে গুড়ির কাজটা খুব সুন্দর করেছিস। এই সকল মানে ভালো গুণ বোঝাতে সাক্কাস বোঝাইছে। হ্যাঁ, যে ওই রসগুলো কোনো কাজ করে খায়, এই কারণে বোঝায় সাক্কাস।
ইন্ট্রিনসিক বলতে ইন মানে ভিতর, ট্রিনসিক বলতে উদ্দীপনা। ট্রিনসিক বলছে ভাই এক একদিন এক এক রকম বলছেন। ইন্ট্রিনসিক ইন মানে ভিতর থেকে, মানে এই যে তোমার পাকস্থলী, সেই পাকস্থলীর ভিতরের গাত থেকে কিছু ফ্যাক্টর খরিত হবে, সেই ফ্যাক্টরগুলোর নাম হচ্ছে ইন্ট্রিনসিক, মানে ভিতর থেকে কোনো কিছু খরিত হলো। এই ইন্ট্রিনসিক ফ্যাক্টরগুলো তোমার ভিটামিন তৈরিতে সহায়তা করে। তাহলে এটাকে কঠিন। ইন্ট্রিনসিকের বিপরীত শব্দ কে বলতে পারবা? বিপরীত শব্দ শিখাই দেওয়া একটা। এক্সট্রিনসিক হবে, এক্সট্রিনসিক মানে বহির উদ্দীপনা, বহির্জাত। সেমিকন্ডাক্টর দুই প্রকার, সেমিকন্ডাক্টর দুই প্রকার, আজকে যে অধ্যায় থেকে কোশ্চেন ধরছিলাম, একটা হচ্ছে তোমার ইন্ট্রিনসিক বা বিশুদ্ধ, আর একটা হচ্ছে এক্সট্রিনসিক মানে অবিশুদ্ধ। তো ওইখানে এই দুইটা শব্দ পাবা পদার্থবিজ্ঞানী। হ্যাঁ বলিয়ান, ওই রসায়নে হুবহু পাবা, ওই রসায়ন বলছে ওই যে আইসিটিতে যা যা ছিল ওখানে তাই তাই পাবা, লজিক গেট, বুলিয়ান এলজেব্রা, সব কিছু যেগুলো পড়ালাম ওখান থেকে কোশ্চেন করবো। এইবারের দিন আমরা পড়বো হচ্ছে তোমার, এবারের দিন পড়বো অগ্ন্যাশয়ের যে পরিভাগগুলো ছিল ওইগুলো। অগ্ন্যাশয়ের ছন্দ হচ্ছে ট্রিপ কাকা আমি 2-3 দিন ধরে আমার মাকে লইয়ে ভাত খাইনি। এটাকে মনে রাখলে আমাদের পরের দিন ক্লাস শেষ হয়ে যাবে। হয়ে গেলে আমরা এই অর্ধেক এর বেশি শেষ করে ফেললাম, আর বাকি আছে মাত্র 2-1টা পেজ, ওইগুলো পড়লে অধ্যায় শেষ। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। এবং নতুন মাস পড়ে গেছে, হ্যাঁ তোমরা যারা এখনও পেমেন্ট করো না একটু করে দিও।